বর্গক্ষেত্রের যখন 3D ভার্সন সেটা হচ্ছে ঘনক, আয়তক্ষেত্রের 3D ভার্সনটা কি, সেটা হচ্ছে আয়তঘনক। এটা একটা সাইড, এর উল্টো দিকে একটা সাইড। একটা জিনিস দেখো, এর যে সাইজটা আছে মানে এর যে ক্ষেত্রফল আছে মানে এর লম্বা লম্বা আর এর চওড়া মানে দৈর্ঘ্য আর প্রস্থ যেটা আছে এটারও সেম, এটারও দৈর্ঘ্য প্রস্থ একই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিশন সায়েন্স। আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে কোষে দেখি 4 আয়তঘনক। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে আয়তঘনক আর ঘনক। ঠিক আছে, ঘনক আমরা কাকে বলি? দেখো, আমরা কি জানি, একটা বর্গক্ষেত্র, তাই তো? বর্গক্ষেত্রের কি, এটা এ হলে এটাও হয় এ, তাই তো? সেটা জানি আমরা। এবার আর এটাকে কি জানি আমরা? এটাকে কি জানি? এটা যদি, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কি আছে? বর্গক্ষেত্রের কি, সব বাহুগুলো সমান, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সব বাহু সমান। আয়তক্ষেত্রের কি, সব বাহু সমান নয়, তাই তো? আয়তক্ষেত্রের দেখো, এটাকে আমরা বলি দৈর্ঘ্য, তাই তো? দৈর্ঘ্য মানে এল, আর এটাকে বলি প্রস্থ, প্রস্থ মানে ব্রেড, দৈর্ঘ্য মানে লেন্থ। ঠিক আছে, তার মানে এটাকে এল বলি, এটাকে এল, এটাকে বি, দৈর্ঘ্য প্রস্থ। তুমি একটা লুডোর ছক্কাকে কল্পনা করো। লুডোর ছক্কা কি, সামনের যে তলটা তোমরা একটা দিক দেখতে পেলে, ধরো ওখানে 4 যেটাই লেখা আছে সেটা তোমার একটা সাইড হলো। এইরকম ভাবে একটা সাইডকে যখন দেখবে তখন তুমি এইরকম ভাবে দেখবে, কিন্তু পুরোটাকে যখন দেখবে তখন একটা বক্সের মতো দেখবে। ওইটাই হচ্ছে 3D। বোঝা গেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? আয়তক্ষেত্রে এটা একটা আয়তক্ষেত্র, এটা জাস্ট একটা পেপার ধরো। এবার যখনই ওটা দিয়ে একটা বক্স তৈরি হচ্ছে, ঠিক আছে, তখন সেটা হয়ে যাচ্ছে তার 3D ভার্সন। বোঝা গেছে? যেটার হাইটও আছে, দেখো এই দুটো আছে, আর যখন আমরা বক্স করে নেবো তার তখন হাইটও এসে যাবে, তাই তো? তাহলে সেটা হচ্ছে 3D। তাহলে বর্গক্ষেত্রের যখন 3D ভার্সন সেটা হচ্ছে ঘনক, আয়তক্ষেত্রের 3D ভার্সনটা কি, সেটা হচ্ছে আয়তঘনক। ঠিক আছে, চলো দেখো ছবিটা দেখে নাও। তাহলে এর হাইট আসলে কি হবে? এরকম একটা বক্স দেখতে পাবো, তাই তো? যার সবকটাই এ, এটাও এ। আর এর ক্ষেত্রে কি পাবো? দেখো, এটা হবে এইচ, এটা হবে হাইট। তাহলে এটা দৈর্ঘ্য, প্রস্থ আর হাইট। এটাও হাইট, এটাও হাইটের একটা কর্নার, এটাও হাইট। তাহলে এটা হচ্ছে ঘনক, এটা হচ্ছে, দেখো তোমরা বুঝতে পারছো? দেখো 3D ভার্সন, আয়তঘনের 3D ভার্সন। দেখো একটা বক্স তোমাদের জন্য এইটা নিয়ে এসেছি, বুঝতে সুবিধা হবে। দেখো এটা কি, এটা একটা আয়তঘনক, যেটা দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আলাদা আলাদা, তার মানে এটা আয়তঘনক। আয়তঘনক কাকে বলবো? আয়তঘনক যদি বলে তোমাকে কটা দিক আছে, কটা সাইড আছে, কটা সাইড মানে কটা তল আছে, কটা তলে তুমি টাচ করতে পারছো, দেখো এইভাবে। তাহলে তাহলে এই সাইডেরটা যখন আমরা দেখবো, এর দৈর্ঘ্য প্রস্থ আর এর উল্টো দিকের দৈর্ঘ্য প্রস্থ সমান। এবার এইটার একটা সাইজ, এর দৈর্ঘ্য প্রস্থ উল্টো দিকের এর দৈর্ঘ্য প্রস্থ সমান। ঠিক আছে, এইটা হচ্ছে আয়তঘনক। বোঝা গেছে? বড় ক্ষেত্রে তো তোমরা জানো লুডোর ছক্কা, সেটাকে একবার কল্পনা করো। আয়তঘন মানে তুমি যে রুমটাই আছো বা আমি এখানে যে রুমে ক্লাস করাচ্ছি সেটাকেও একটা আয়তঘন হিসেবেই আমরা ভাববো। বোঝা গেছে? ঠিক আছে, এবার এর কি কি ফর্মুলা চাই, ফর্মুলা গুলো দেখে নাও। এর চাই সমগ্র তলের ক্ষেত্রফল। এর কটা তল হলো? তাহলে ওটা হলো 1 2, এই দুটো হলো 3 4 5 6, 6টা তল। তাহলে এরও সেম, এর একটা তল, এর উল্টো দিকের একটা তল, এর নিচের একটা তল, আবার উপরের একটা তল, আর এই সাইডের একটা তল, আর এই সাইডের একটা তল, এরও 6টা তল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি করব? এদিকে লিখছি, এদিকে ঘনক লিখছি,
আর এদিকে আয়তঘন লিখছি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি লিখবো? কটা তল আছে? এটা তো একটা স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ারের ক্ষেত্রফল কি আমরা জানি, স্কোয়ারের ক্ষেত্রে কি হয়, সব বাহুগুলো সমান হয়, এটা এ হলে এটাও এ, তাই তো। তাহলে স্কোয়ারের ক্ষেত্রফল কি হয় বলো? এ ইন্টু এ মানে এ স্কোয়ার। আর এর ক্ষেত্রে কি হবে দেখো, এই এ স্কোয়ার একটা তলের ক্ষেত্রফল, এরকম কটা তল আছে? 6টা তল আছে তো। তাহলে 6 ইন্টু এ স্কোয়ার, 6a স্কোয়ার, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের। আয়তঘনের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের কি হবে বলো? এর দেখো, প্রথমে আমরা এই তলটা দেখব, ঠিক আছে। এই তলটার ক্ষেত্রফল কি হবে? এটা যদি লেন্থ হয় আর এটা হচ্ছে বি ব্রেড, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। এবার এইটার ক্ষেত্রফল কি হবে? এই বাহুটা নেবো আর এটা নেবো, গুণ করব, তাহলে এর ক্ষেত্রফল বেরোবে, তাই তো। তার মানে এল ইন্টু বি, এল ইন্টু বি হচ্ছে একটা তলের ক্ষেত্রফল হলো। এবার এই তলের সমান সমান তো আরেকটা তল আছে, এর সাইজের আরেকটা তল আছে। তার মানে আমরা যদি এটাকে, এটার ক্ষেত্রফল বের করি এল ইন্টু বি, এটা কটা আছে, কটা তল? দুটো তল, তাহলে 2 ইন্টু এল ইন্টু বি হবে। দেখো 2 ইন্টু এল ইন্টু বি, এল ইন্টু বি প্লাস, আমার এই তলটা আর এই তলটা হয়ে গেল। এবার এই তলটা দেখছি, এর একটা লেন্থ আছে একটা ব্রেড আছে। এর লেন্থ মানে কি, এই আয়তঘনের লম্বা যেটা আছে দৈর্ঘ্যটা, তাই তো। তার মানে এটা এল, এটা কি হচ্ছে, এটা হাইট তো। এই তলের জন্য এটা হচ্ছে প্রস্থ, কিন্তু টোটাল আয়তঘনের জন্য এটা কি, এটা তো হাইট। তাহলে এই বাহুটা হচ্ছে এল আর এটা হচ্ছে এইচ, ঠিক আছে। এটার সমান সমান আবার সেম একইভাবে এইটা, তার মানে 2 ইন্টু এল ইন্টু এইচ। দেখো 2 ইন্টু এল ইন্টু এইচ প্লাস আরেকটা তল বাকি আছে, তাই তো। এবার এই তলটা নিয়ে নেব, এই তলের লেন্থ ইন্টু ব্রেথ, এর লেন্থ মানে পুরো আয়তঘনের কি, প্রস্থ মানে বি, আর এর ব্রেথ মানে পুরো আয়তঘনের হাইট, তাই তো। তাহলে এটা কি, বি ইন্টু এইচ। একইভাবে এরও দুটো তল আছে, তাহলে 2 ইন্টু বি ইন্টু এইচ, 2 ইন্টু বি ইন্টু এইচ। এবার দেখো সবগুলোতেই 2 আছে, 2 কমন নিয়ে নিলাম, এল বি প্লাস এল এইচ, এল এইচ প্লাস বিএইচ। বোঝা গেছে? সমগ্র তলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার দেখবে আসবে চার দেওয়ালের ক্ষেত্রফল কি। চার দেওয়ালের ক্ষেত্রফল মানে কি, ধরো এই রুমটার, এই রুমের তোমাকে যদি একটা ঘরে চার দেওয়ালের ক্ষেত্রফল বের করে, চার দেওয়াল মানে তুমি এইভাবে চারপাশে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ সেই চার দেওয়ালেরই ক্ষেত্রফল বের করবে, সিলিং আর মেঝে এটা বাদ দিয়ে তো। চার দেওয়ালের ক্ষেত্রফল মানে তোমার চারপাশে 4টে দেওয়াল থাকবে, তাহলে 4টে দেওয়ালের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? এইটা দেখো, এটা হচ্ছে সিলিং, এটা হচ্ছে মেঝে, 1 2 3 4, 4টে দেওয়াল। চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা এবার কি হবে বের করো। চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, এই একটা তল আর এই তল, চার দেওয়ালের মধ্যে 1 2 3 4, এই 4টে দেওয়াল পড়ছে, এটা সিলিং আর এটা হচ্ছে মেঝে। তাহলে এই তলের ক্ষেত্রফল কি, এল ইন্টু এইচ, তাই তো। একইভাবে এদিকে আরেকটা তল আছে, তাহলে 2 ইন্টু এল ইন্টু এইচ, একটা দুটো সাইডের বেরিয়ে গেল, 2 ইন্টু এল ইন্টু এইচ প্লাস, এই দুটো তল হয়ে গেল, বাকি রইল এই তলটা আর এই তলটা। এই তলের ক্ষেত্রফল কি,
এটা কি, এটা পুরো আয়তঘনের কি ব্রেড বি, তাই তো, মানে প্রস্থ, আর এটা হাইট, তাই তো, উচ্চতা। তাহলে বি ইন্টু এইচ, বি ইন্টু এইচ এই তলের ক্ষেত্রফল, একইভাবে এই তল, তার মানে 2 ইন্টু বি ইন্টু এইচ, 2 ইন্টু বি ইন্টু এইচ ইকুয়াল টু 2 কমন নিয়ে নিচ্ছি, এল ইন্টু এইচ প্লাস বি ইন্টু এইচ। বোঝা গেছে? একইভাবে ঘনকের 4 দেয়ালের ক্ষেত্রফল, দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? এরও সেম, 4 দেওয়াল মানে 4টে দেওয়াল নেবো, 6টা নেবো না, তাই তো। তাহলে মাথা আর নিচে মানে সিলিং আর বেস ভূমি বাদ দিলে কি হবে? একটা, এই একটা, এই একটা তল, পিছন দিকে সেম আরেকটা আছে, আর এটা 4টে তল, 4টে তলের ক্ষেত্রফল কি হবে? একটা তলের ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার, এ স্কোয়ার, এর উপরে উল্টো দিকেরটাও নিয়ে নেব, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস একইভাবে এই তলটা, এই যে তলটা আর এই তলটা যদি নিই, একই বাহু যেহেতু 2 ইন্টু এ স্কোয়ার সমান 4 এ স্কোয়ার। এটা হচ্ছে ঘনকের 4 দেয়ালের ক্ষেত্রফল। এবার কি লিখবো? আয়তন, আয়তন, আয়তন কি হবে? আয়তন আমরা কি জানি, যে মেঝেটা থাকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তার সাথে উচ্চতা গুণ করে দিলে আমরা আয়তন পেয়ে যাই। যে বক্সটা আমরা বলছি 3D ভার্সন, যে ঘনক বলো, আয়তক্ষেত্র বলো, আয়তঘন বলো, যে বক্সটা তার মধ্যে কতটা ফাঁকা জায়গা আছে, মানে তার মধ্যে কতটা বায়ু আছে, বা জল যদি ভরা থাকে তার মধ্যে তাহলে কতটা পরিমাণ জল আছে, এগুলো আমরা বের করি, তাই তো। তাহলে এখানে কি হবে? বেসটা মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তার সাথে উচ্চতা গুণ করে দিলেই আমাদের কি আসে? আয়তন আসে। তাহলে এই যে ঘনক, ঘনকের যে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কত? এল ইন্টু বি, এখানে যেহেতু সমান বাহুগুলো তাই জন্য এ ইন্টু এ, তাই তো। তাহলে এ স্কোয়ার, তার সাথে এইচ গুণ করে দিলেই আমাদের কি আসে? আয়তন, তাই তো। তাহলে এ ইন্টু এ ইন্টু হাইটও আমাদের এখানে এ, তাই তো। তাহলে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু উচ্চতা কত? উচ্চতাও এ, তাহলে কত হচ্ছে? এর কিউব। একইভাবে এর আয়তন কত হবে? এর আয়তন একইভাবে কি হবে? এর ভূমি কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি ইন্টু এইচ, তাই তো। এইচ গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে কি হবে? এল ইন্টু বি ইন্টু এইচ। বোঝা গেছে? আর কি আছে এখানে ফর্মুলা? আর আছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। কর্ণ মানে কি? এদিকেও দেখো, কর্ণের দৈর্ঘ্য। দেখো এই বক্স দিয়েই বোঝাচ্ছি। কর্ণ মানে কি? ধরো এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে চলে যাব আমি এই পয়েন্টে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, দেখো এই পয়েন্ট থেকে আমি, এর কোনো লাইন নেই, তোমরা একটা ইমাজিন করো ভিতর দিয়ে, ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন আছে, সেটা হচ্ছে এই বক্সের কর্ণ, তাই তো, মানে আয়তঘনের কর্ণ। তাহলে কি হবে? এই আয়তঘনের কর্ণ, আর এইটা কি, এটা এখান থেকে এটা টানলে কি হবে? এটা আয়তক্ষেত্রের কর্ণ, আর এটা হচ্ছে আয়তঘনের কর্ণ। এইটাই হচ্ছে 3D আর 2D র পার্থক্য। তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিতে হবে, সেটা তোমার হবে আয়তঘনের কর্ণ। এবার এর ফর্মুলা কি হবে? কর্ণের দৈর্ঘ্য কোথা থেকে কোথায় টানবো আমরা? এই পয়েন্ট থেকে যদি টানি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এখান থেকে এখান, এটা হচ্ছে কর্ণ। এবার আমরা কিভাবে বের করবো এটা? আমরা
এর কর্ণটা বের করে নেবো, ভূমির যে কর্ণটা আছে সেটা বের করে নেবো, তাই তো? আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি ছিল বলো? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি ছিল? আয়তক্ষেত্রের কর্ণ যখন বের করব তখন আমরা এইভাবে একটা ত্রিভুজ ভাববো, তাই তো? যার এটা এল, এটা বি, আর এটা অতিভুজ, তাই তো? এটা 90 ডিগ্রি। তাহলে কি করব, আমরা কি জানি কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণটা অতিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাই তো? সমকোণী ত্রিভুজ। আমরা কি জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য, শুধু আমরা দৈর্ঘ্য, স্কয়ারটা ওইদিকে চলে গেলে কি জানি আমরা এল এর স্কয়ার প্লাস বি এর স্কয়ার, তাই তো? এই কর্ণের দৈর্ঘ্য তো এটা হচ্ছে, এটা যদি এল আর এটা যদি বি হয়, মনে পড়ছে? এবার কি হবে দেখো, এবার 3D মানে আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য কি হবে? আমরা এই ত্রিভুজটা নিয়েছি, এই ত্রিভুজটা, যার এটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাই তো? যে কোনো সারফেসের সাথে, যে কোনো একটা তলের সাথে তার হাইট মানেই সেটা হচ্ছে 90 ডিগ্রি। এটা এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি। এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে এর কর্ণের দৈর্ঘ্য, তাই তো? এটা বের করা মানেই আমার টোটালটার কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। কি জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার কত? এর লম্ব স্কয়ার মানে আবার এর বেস যেটা ছিল সেটার আবার কর্ণ, তাই তো? তাহলে এর কর্ণ কত? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এল স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটা হবে রুট ওভার অফ এটা, তাই তো? কর্ণের দৈর্ঘ্যের স্কয়ার, তার মানে রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার এর হোল স্কয়ার প্লাস ভূমি কত? ভূমি হচ্ছে উচ্চতা এইচ, এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু কত? রুট ওভার অফ, নিচেটা মুছে দিচ্ছি, কি হবে এল স্কয়ার প্লাস বি স্কয়ার এর রুট ওভার অফ স্কয়ার মানে দুটোই কেটে গেল, তাই তো? প্লাস এইচ স্কয়ার। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, বোঝা গেছে? এর কর্ণের দৈর্ঘ্য কি হবে? আমরা যদি টানি এর কর্ণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে টানবো, তাই তো? তাহলে আমাদের যে বেস আছে তার প্রথমে আমরা বের করে নেব কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কত হবে? আমরা তাহলে এই একটা ত্রিভুজ, দেখো এটার সাথে এটা, এই কর্ণের দৈর্ঘ্য আমরা বার করছি, এই চতুর্ভুজটার কর্ণের দৈর্ঘ্য। এর কর্ণের দৈর্ঘ্য কি হবে? রুট ওভার অফ এ স্কয়ার প্লাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2a স্কয়ার ইজ ইকুয়াল টু a ইন্টু √2, তাই তো? এটা কি বেরোলো? যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্য বেরোলো। এবার এটা হচ্ছে এই কর্ণের দৈর্ঘ্যটা বেরোলো, আর এটা হচ্ছে, এটাও একটা বাহু, তার মানে এটাও এ। এবার আমরা এর বের করব ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকেরটা কি হবে? তাহলে a√2, তাই তো কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রুট ওভার অফ লম্ব স্কয়ার মানে কত? a√2 এর স্কয়ার, a√2 এর স্কয়ার প্লাস এটা কত? এ স্কয়ার, তাই তো? সমান রুট ওভার অফ এ স্কয়ার, আর রুটের স্কয়ার হলে মানে 2a স্কয়ার প্লাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু 2a স্কয়ার প্লাস 1a স্কয়ার রুট ওভার অফ 3a স্কয়ার। তাহলে √3 ইন্টু এ। এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, বোঝা গেছে? এইগুলি হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাগুলো দেখো, এটা একটা ফর্মুলা, যদি 6a স্কয়ার, এটা একটা ফর্মুলা, এটা একটা, এটা একটা, আর ঘনকের এই চারটে ফর্মুলা।
আয়তঘনের কোনটা কোনটা? আয়তঘনের হচ্ছে এটা একটা, এটা একটা, এটা আর এটা একটা। এই ফর্মুলার উপরেই তোমাদের গোটা চ্যাপ্টারে যে অঙ্ক আছে সেইগুলো দাঁড়িয়ে আছে। বোঝা গেছে? তাহলে আমরা কি করব, এইগুলো দেখো তোমাকে যেভাবে স্টেপ বাই স্টেপ করালাম, তুমি যদি এই ছবি দেখে দেখে এটা বুঝতে পারো আমার এই ক্লাসে, তাহলে এই ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ করার দরকারই পড়বে না। তোমরা শুধু ছবিটা আঁকবে, ছবিটাকে কল্পনা করবে, তাহলেই দেখবে ফর্মুলাগুলো তোমাদের এমনিই মনে রয়েছে। ছবিটাকে ভাববে, ছবিটাকে কল্পনা করবে, বা দরকার পড়লে সাইডে এঁকে নেবে, দেখবে তোমাদের ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। যেটা পরীক্ষার সময় প্রচুর চাপ লাগে, যদি ফর্মুলা মুখস্থ করতে হয় না, তখন পরীক্ষার সময় মানে বিশাল টেনশন থাকে যে এই ফর্মুলাটা ভুলে গেলাম, এটা ভুলে গেলাম, ভুলভাল করবে। তোমরা যদি বুঝে ফর্মুলাটা আনো যে এইভাবে এটা আসছে, এই 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে 4 স্কোয়ারটা কিভাবে আসছে, এটা যদি মনে রাখো, তাহলে পরীক্ষার সময় ওই টেনশনটা কমে যাবে। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমি যেটা করিয়ে দিচ্ছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আরো একবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? চলো এবার আমরা কষে দেখি 4 এর অঙ্কগুলো দেখে নেব। দেখো কষে দেখি 4, তাহলে কি বলেছে 3-এর অঙ্কটা থেকে দেখো, আগের অঙ্কগুলো পাশে কি বলেছে, আমরা আমরা পরিবেশের 4টি আয়তঘনকার ও 4টি ঘনক আকৃতি বস্তুর নাম লিখি। এটা তোমরা করে নেবে। পাশের আয়তঘনাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। এটাও তোমরা করবে। যদি না পারো আমাকে জিজ্ঞেস করবে, কমেন্ট করবে, বলে দেবো। ঠিক আছে? 3 নম্বর অঙ্ক থেকে আমি শুরু করছি। ঠিক আছে? 3 নম্বর অঙ্ক কি বলেছে, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। সমকোণী চৌপল মানে কি? সমকোণী চৌপল মানে কি? আয়তঘন। এটা আয়তঘন। দেখো এটা এল, এটা বি, এটা এটা বি, এটা হচ্ছে এইচ। কি বলেছে? দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, তাই তো? ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে কোনো আয়তঘন। ঠিক আছে? কি বললাম একটু আগেই বলে দিলাম। দেখো এই যে আয়তঘন, এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ম্যাক্সিমাম তুমি লেন্থ পাবো আমরা। ওই রুমে যদি বলে যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ম্যাক্সিমাম লেন্থ কোনটা হয়, সেম আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তাই ছিল, কিন্তু কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ম্যাক্সিমাম। দেখো তুমি, এটা যদি লেন্থ হয়, এটা যদি ব্রেড হয়, আমরা এই যে লেন্থটা পাচ্ছি এইটা আরো বেশি সব সময়। সেটা আয়তক্ষেত্র হোক, আয়তঘন হোক, যাই হোক, তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ম্যাক্সিমাম দৈর্ঘ্য। ঠিক আছে? দুই প্রান্তের মানে এই কর্নার থেকে যদি ওই কর্নার নিই, তাহলে দুই প্রান্তের ম্যাক্সিমাম দৈর্ঘ্য হবে তার কর্ণ। তাহলে আমাকে এখানে কি করতে হবে? 3-এর অঙ্ক এটা। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য বলো। দেখো পুরো ফর্মুলা, আর কিচ্ছু নেই। কর্ণের দৈর্ঘ্য আমরা কি বের করলাম? আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য √of L স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার, তাই তো? এখানে কি কি বলে দিয়েছে? এল স্কোয়ার, বি স্কোয়ার, এইচ স্কোয়ার। এল মানে কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য 5, 5-এর স্কোয়ার প্লাস প্রস্থ কত? 4-এর স্কোয়ার প্লাস হাইট কত? 3-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 5-এ 25 প্লাস 4 4-এ 16 প্লাস 3 3-কে 9, 16 আর 9 কত হচ্ছে? 16 আর 9 25, 25 আর 25 50।
তাহলে কি হচ্ছে 50 মানে কি 2 ইন্টু 5 ইন্টু 5, একটা 5 বেরিয়ে আসবে, 5√2 কত, 5√2 কি হবে মিটার, তাই তো। একক সব সময় ঠিকঠাক করে লিখবে। এখানে যদি দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য বলে এককটা দেখো, ইউনিটটা সবসময় মাথায় রাখবে। এখানে দৈর্ঘ্য বলেছে তাই তো, এখানে কিসে আছে মিটারে আছে, তার মানে এটা মিটার হবে। ঠিক আছে, বোঝা গেছে পাতি এটা ফর্মুলা অ্যাপ্লাই করার অঙ্ক। শুধু এটা মনে রাখতে হবে যে কর্ণে সবচেয়ে লম্বা দণ্ড কোনো ঘরের মধ্যে, যদি তোমাকে এর পরের অঙ্ক আসবে দেখবে মইয়ের অঙ্ক, একটা ঘর বলে দেবে ওই ঘরে কত ম্যাক্সিমাম কতটা লেন্থের মই আমি রাখতে পারি বা কোনো বাঁশ রাখতে পারি, ম্যাক্সিমামটা যখনই রাখতে বলবে তখনই আমরা মাথায় রাখবো কর্ণ বের করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে তাহলেই হবে। চলো পরের অঙ্কে চলে যাবো। পরের অঙ্কটা কি বলেছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। এবার কি আছে, ঘনক আছে। ঘনক মানে কি লুডোর ছক্কা। এ এ এটাও এ। কি বলেছে, ঘনকের তলের একটি তলের ক্ষেত্রফল, এটা কত অঙ্ক, 4 অঙ্ক। একটি তলের ক্ষেত্রফল মানে কি, একটা তল মানে দৈর্ঘ্য ইন্টু, একটা তল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে দৈর্ঘ্যও যা প্রস্থও তাই। তাহলে একটি তলের ক্ষেত্রফল কি এ ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু কত বলে দিয়েছে, 64 বর্গমিটার, 64 বর্গমিটার, তাই তো। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 64, এ ইকুয়াল টু √64, 64কে ভাঙলে কত হচ্ছে 8 ইন্টু 8 সমান, একটা 8 বেরিয়ে আসবে 8। এখানে বর্গমিটার ছিল তার মানে ইউনিট কি আছে মিটারে, যেহেতু দুটো ছিল ওই যে দুটো গুণ হয়েছিল, দুটো ইউনিট গুণ হয়েছিল ওই জন্য বর্গমিটার হয়েছিল। এখান থেকে একটা বেরিয়ে আসলো বলে মিটার হলো। দেখো এটা হচ্ছে একটা সাইডের দৈর্ঘ্য তাই তো, দৈর্ঘ্য সবসময় মিটারই হয়, ইউনিটটাও ম্যাচ করে যাচ্ছে। দেখো এখানে বর্গমিটার ছিল, এটা হচ্ছে দৈর্ঘ্য, তার জন্য এটা মিটার হবে। ইউনিট সবসময় মাথায় রাখবে আর ঠিক রাখবে, ইউনিটের জন্য কিন্তু নাম্বার কাটা যাবে ভুলভাল লিখলে। এবার কি চেয়েছে অঙ্কে, ঘনকটির আয়তন কত হবে, ঘনকের আয়তন কত হবে, আয়তনের ফর্মুলা কি এর কিউব, তাহলে কত 8 মিটার, 8 এর কিউব, 3 বার গুণ হচ্ছে, এখানে মিটার ছিল 3টে মিটার গুণ হলে কি হবে ঘনমিটার। তাহলে 64 ইন্টু 8, 64 ইন্টু 8 সমান 4 8 32, 2 হাতে থাকে 3, 6 8 48, 49 50 51, 512 ঘনমিটার। ঠিক আছে, তাহলে ঘনকের আয়তন কত বেরোলো 512 ঘনমিটার। এটাই উত্তর, এটাই চেয়েছে আমাকে। বোঝা গেছে, ইজি লাগছে তো। চলো নেক্সট অঙ্কে চলে যাব। এবার কত অঙ্ক যাব, 5 অঙ্ক। কি বলেছে, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। এই অঙ্কটা ভালো করে পড়ো, ঠিক আছে, তোমরা দেখো বুঝতে পারছো কিনা কি আছে এর মধ্যে, একটা ট্রিক আছে, এই অঙ্কটাতেই ট্রিক আছে, তুমি দেখো ভালো করে না পড়লে কিন্তু ভুলভাল বেরোবে উত্তর। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া আর 8 ডেসিমিটার চওড়া, 8 ডেসিমিটার গভীর
একটা আছে মিটার আর একটা হচ্ছে ডেসিমিটার। খাল কাটা হয়েছে, ইউনিট সবসময় আমাদের এক করে রাখতে হবে, মানে একটা মিটার আছে একটা ডেসিমিটার আছে, ডেসিমিটারটাকে তোমাকে মিটারে করতে হবে বা মিটারটাকে ডেসিমিটারে করতে হবে, যেটা সুবিধা হবে সেটাই করবে, ঠিক আছে। খাল কাটা হয়েছে, যদি মোট 240 ঘনমিটার, দেখো এখানেও মিটার বলেছে, তার মানে আমরা 8 ডেসিমিটার যেটা বলেছে সেটাকে আমরা মিটারে করে নেবো, সেটাই সুবিধা হবে দেখছি, ঠিক আছে। 5 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে, ভূমিটা চওড়া আর 8 ডেসিমিটার গভীর, এটা হচ্ছে 8 ডেসিমিটার, তাই তো, আর এটা হচ্ছে 2 মিটার। কি চেয়েছে তাহলে আমার কাছ থেকে, লম্বা এল ইজ ইকুয়াল টু কত, আর কি দিয়ে দিয়েছে, যদি মোট 240 ঘনমিটার, তার মানে কি কি বলেছিলাম, এই বক্সের মধ্যে, এর বক্সের আয়তন মানে তার মধ্যে কতটা বায়ু আছে বা তার মধ্যে কতটা জল আছে বা তার মধ্যে যদি বালি ভরা থাকে কতটা বালি আছে, সেটা বের করতে গেলে আমাদের আয়তন বের করতে হয়। তার মানে এখানে বলেছে কি পরিমাণে কতটা মাটি কাটা হয়েছে সেটা বলে দিয়েছে, তার মানে কি এর আয়তন বলে দিয়েছে, বোঝা যাচ্ছে। আয়তন কত, 240 ঘনমিটার, এটা বলে দিয়েছে। তাহলে আমরা আয়তন কি জানি, আচ্ছা এখানে 8 ডেসিমিটার আছে তো, ইজ ইকুয়াল টু, ডেসিমিটার থেকে মিটারে করতে গেলে কি করতে হয় বলো, মিটারের পর ডেসিমিটার, তাই তো, ডেসিমিটার তার মানে ছোট ইউনিট, তার মানে পয়েন্টটা আগে যাবে, তার মানে 0.8 মিটার, তাই তো। তাহলে আয়তঘন এর আয়তন ইজ ইকুয়াল টু কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই জানি আমরা, তাই তো। তাহলে কি লিখবো, দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য আমরা জানি না, বের করতে বলেছে, এল ইন্টু প্রস্থ কত 2 মিটার, 2 ইন্টু উচ্চতা কত 0.8 মিটার, 0.8, ঠিক আছে, সমান এল ইন্টু 8 দুগুণে 16, 1.6, তাই তো, ঘনমিটার। এখানে কত বলেছে, মোট কত মাটি কাটা হয়েছে, 240 ঘনমিটার, তাহলে এইটা ইজ ইকুয়াল টু 240, প্রশ্নানুসারে কি হবে, এল ইন্টু 1.6 ইজ ইকুয়াল টু 240, তাহলে এল ইজ ইকুয়াল টু কত, 240 বাই 1.6, এটা উঠে গেলে কি হবে, উপরে একটা 10 হবে, 8 দিয়ে 8 2 এ 16, 8 30, 2 15, 15 ইন্টু 10 150, কি হবে ইউনিট, মিটার। তাহলে কি হলো, উত্তর কি বেরোলো, কি চেয়েছিল, খালটি কত লম্বা, নিচে লিখে দিচ্ছি, অতএব খালটি 150 মিটার লম্বা, এটাই উত্তর, বোঝা গেছে। চলো, ভালো লাগছে তো, দেখো ইন্টারেস্টিং চ্যাপ্টার, তোমরা যদি ফর্মুলা গুলো যদি ছবি দেখে দেখে বুঝতে পারো কিভাবে আসছে, ফর্মুলা মুখস্থ করারও কোনো চাপ নেই, অঙ্কগুলো প্রচন্ড ইজি। দেখো চলো পরের অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। 6 অঙ্কটা দেখছি, চলো পড়ো। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি।
ছয়ের অঙ্ক। একটি ঘনক, তাই তো? এটা একটা ঘনক। কি বলেছে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি, তাই তো? ঘনকের কি আমরা জানি সব বাহু সমান, এটাই হলে এটাও এ এটাও এ, তাই তো? তাহলে কর্ণের দৈর্ঘ্য এত হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্য এর ফর্মুলা কি বের করলাম বলো? a ইন্টু √3। তাহলে এটা ইকুয়াল টু এটা, অতএব a√3 ইকুয়াল টু কত? 4√3। 4√3 কি হবে? √3 কাটবে, a ইকুয়াল টু কত বেরোলো? 4 সেমি, 4 সেন্টিমিটার। a ইকুয়াল টু 4, ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি আমরা? 6 ইন্টু a স্কোয়ার। তাহলে a মানে কত বেরিয়েছে? 4। 6 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 6 ইন্টু 4 4 16, তাই তো? 6 16 কত? 96। এটা ক্ষেত্রফল বলেছে এর স্কোয়ার, তার মানে বর্গ সেমি। এটাই হচ্ছে আনসার। বোঝা গেছে? বুঝতে পারছো? চলো পরের অঙ্কে চলে যাই। সাজের অঙ্কটা চলো তোমরা পড়ো। দেখো কি বলেছে? একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকের ঘনফল কত? ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, হাতের অঙ্ক। বলো তোমরা, ঘনকের কটা ধার আছে, মানে কটা বাহু আছে, তাই তো? কটা বাহু বলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাই তো? 12টা বাহু আছে। দেখো আয়তঘন ঘনক, বাহু তো একই থাকবে, এর শেপটা শুধু চেঞ্জ। দেখো কটা আছে? এই একটা চতুর্ভুজ, তাই তো? 1 2 3 4। একইভাবে উল্টো দিকে 1 2 3 4, 4 4 8। হাইট, এবার হাইটের দিক থেকে 1 2 3 আর 1 4, তাহলে 12 হলো। 8 আর 4 12। তাহলে কি বলেছে? বাহুগুলির সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 60 সেন্টিমিটার। 12টা বাহু, তাই তো? বাহু যদি এ হয়, এ এ কি লিখবো দেখো? ঘনকের মোট বাহু সংখ্যা ইকুয়াল টু 12টি। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে প্রশ্নানুসারে 12 ইন্টু এ, 12 ইন্টু এ ইকুয়াল টু কত বলেছে? 60, তাই তো? তাহলে এ ইকুয়াল টু কত? 60/12 সমান 5 সেন্টিমিটার, তাই তো? সেন্টিমিটারই বলেছে তো, সেন্টিমিটার।
বোঝা গেছে? কি চেয়েছে অঙ্কে? ঘনকটির ঘনফল নির্ণয় করো। ঘনকটির ঘনফল ইজ ইকুয়াল টু, ঘনকের ঘনফল মানে কত? এর কিউব ইজ ইকুয়াল টু এ মানে 5, 5 এর কিউব সমান 5 5 এ 25, 5 25 এ 125, 125 ঘন সেমি। এটাই হচ্ছে এর উত্তর, এটাই চেয়েছে। বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে বলবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে আমাকে, আমি আবার বুঝিয়ে দেবো। চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট 8 অঙ্কে চলে যাব, তোমরা পড়ো। কি বলেছে? যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করি। আটের অঙ্ক। ঘনক হলো এটা, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, এর বাহু এ এ এ, ঠিক আছে? তার মানে এর সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, ঘনকে তো 6টা তল হয়, তার মানে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, কি জানি আমরা, 6a স্কয়ার। তাহলে প্রশ্নানুসারে 6a স্কয়ার ইজ ইকুয়াল টু পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি কত বলেছে? 216 বর্গ সেমি ইজ ইকুয়াল টু 216 a স্কয়ার ইজ ইকুয়াল টু 216 বাই 6, 6 একে 6, 6 3 18, 19 20 21, 6 6 36, a is equal to root over of 36 সমান root over of 6 into 6 সমান 6, a is equal to 6, a is equal to 6 বেরিয়ে গেল। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6। কি চেয়েছে? ঘনকটির আয়তন। এবার বেরিয়ে যাবে আয়তন। ঘনকের আয়তন ইজ ইকুয়াল টু কত জানি আমরা? বাহুর কিউব ইজ ইকুয়াল টু কত? 6 এর কিউব সমান, দেখো সেমি, এটা কত? সেমি। তাহলে কত হবে? 6 6 36 ইন্টু 6 কত হচ্ছে? 6 6 36 এর 6 হাত থেকে 3, 3 18 19 20 21, 216। কি বলেছে? এটা আয়তন 3 বার গুণ হয়েছে, তার মানে ঘন সেমি। বোঝা গেছে? এটাই হচ্ছে উত্তর, এটাই চেয়েছে। দেখো ঘাবড়ে যাবে না, দেখো এটা 216 এর, তার মানে এর ক্ষেত্রফল 216 বলেছে, কিন্তু ওটা কি ছিল? ইউনিটটা কি ছিল? বর্গ সেমি। আয়তন কি বেরোলো? 216ই বেরোলো, কিন্তু এটা কি, যখনই আয়তন হলো মানে 3 বার গুণ হলো, এটা হলো ঘন সেমি। বোঝা গেছে? ঠিক আছে, চলো আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। নেক্সট অঙ্ক পরের ক্লাসে শুরু করব। আমাদের কোষে দেখে 4 শেষ হয়ে যাওয়ার পর আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা পিডিএফ আপলোড করব, ঠিক আছে? পিডিএফ দিয়ে দেবো। তোমরা কি করবে, সেটা হচ্ছে প্র্যাকটিস সেট। কিছু অঙ্ক থাকবে যেটা এই চ্যাপ্টারের উপর বেস করে, কিছু অঙ্ক যেটা তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে দেখো তোমরা কতটা কি পারছো নিজেরা, ঠিক আছে? নিজেরা নিশ্চয়ই পারবে। এই অঙ্কগুলো যদি বুঝে করো তাহলে ওই অঙ্কগুলো পারার কথা। যদি না পারো আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সেটাকে আবার একটা সলিউশনের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? চলো আজকের মতো টাটা।